তো লাস্ট ক্লাসে আমি যেটা বলছিলাম যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু টুলস অ্যান্ড টেকনিক্স কিন্তু শিখতে হবে। কিছু টুলস আছে, 7 বেসিক টুলস, এটা চ্যাপ্টার 3 তোমাদের বইয়ের, বইটা আমার সামনেই আছে। তো ওই টুলস গুলার কিছু নাম আছে, এটার নামটা আবার চ্যাপ্টার 2 এর লাস্টের পেজে আছে। আমরা এখন ওই টুলস গুলাকে চেষ্টা করব শিখতে, এবং ওই টুল গুলা ইউজ করলে একটা সিস্টেমের নিয়ারলি 90 থেকে 95% প্রবলেমকে আমরা সলভ করা শিখে যাব। তো 7 basic tools of quality is a designation given to fix set of graphical techniques। এটা কিছু গ্রাফিক্যাল টেকনিক্স আমরা ব্যবহার করি, মানে ম্যাথমেটিক্যাল কত সেটআপ অত না, বাট কিছু গ্রাফিক্যাল অ্যানালাইসিস দেখে আমরা কিন্তু বোঝার চেষ্টা করি যে কোন কোন জায়গাতে আমাদের প্রবলেম গুলা হচ্ছে এবং সমাধান করার আমরা চেষ্টা করি। তো এটা কোয়ালিটি রিলেটেড ফার্স্ট প্রবলেম গুলা সলভিং করার জন্য আমরা এই বেসিক টুলস গুলা কিন্তু খুব সহজে ইউজ করতে পারি। যেই টুল গুলা তোমাদের জানার জন্য খুব বেশি বড় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হইতে হবে না, জাস্ট একটু ম্যাথমেটিক্যাল নলেজ এবং কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জানলেই তোমরা পারবা। সো দেখো আমাদের টুলস গুলোর নাম এখানে আছে: চেকশিট, কন্ট্রোল চার্ট, প্যারেটো অ্যানালাইসিস, স্ক্যাটার ডায়াগ্রাম, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, ফ্লো চার্ট, হিস্টোগ্রাম। দেখো হিস্টোগ্রাম জিনিসটা আমরা ফার্স্ট সেমিস্টারে আমি একটা কোয়ালিটি ম্যানেজমেন্টের চ্যাপ্টার পড়িয়েছিলাম, ওখানে হালকা পরিসরে দেখানো হয়েছিল, মনে আছে? হিস্টোগ্রাম এবং জি স্যার। চেকশিট, এই দুটা কিন্তু টুলস তখন আমরা দেখিয়েছিলাম। কন্ট্রোল চার্টেরও কিছু অংশ আমরা কিন্তু যখন অঙ্ক করি তখন দেখিয়েছিলাম, মনে পড়ছে? সি টাইপ, পি টাইপ কন্ট্রোল চার্ট কিন্তু আমরা দেখেছিলাম। এইবার আমি জানি তোমরা এগুলা জানো, বাট স্টিল আমরা এগুলা প্রতিটাই অল্প অল্প করে দেখে পুরা টুলস গুলো আমরা দেখার চেষ্টা করব। কন্ট্রোল চার্টটা অত ডিটেলস এখন অঙ্ক করব না, কন্ট্রোল চার্টটা আলাদা করে আমরা একটা চ্যাপ্টার আকারে পড়বো। বাট ফ্লো চার্ট আর যেটা হচ্ছে স্ক্যাটার চার্ট, এই দুইটা জিনিস আমরা বেসিক্যালি ভালো করে দেখবো আমাদের ল্যাব গুলাতে। ঠিক আছে? ফ্লো চার্ট আর স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম, ফ্লো চার্ট, স্ক্যাটার ডায়াগ্রামটা বেসিক্যালি খুব সুন্দর করে ডাটা ভিজুয়ালাইজেশন, যেটা আমরা পাইথন দিয়ে করতে পারি, ওখানে খুব সুন্দর করে করা যায়। ওখানে ডাটা দিলেই ওরা সুন্দর করে স্ক্যাটার ডায়াগ্রাম এঁকে দেয়। তো ওই জায়গার কোরিলেশন বা যে জিনিসগুলো ওগুলো আমরা তখন দেখবো, ওটা ল্যাবের ভিতরে আমাদের আসবে। ল্যাবে আমাদের মেইনলি টার্গেট হচ্ছে মেইটাবে করানো, বাট এডিশনাল ভাবে যদি সুযোগ পাই, মানে অসুবিধাটা কোথায়? ল্যাব নাই, ল্যাবে যদি আমাদের তোমাদের খেয়াল করেছো কিনা এই ল্যাবের ক্লাসরুমটা, কিন্তু আমি তো আজকে ল্যাব নিচ্ছি তাই না, যদিও থিওরি পড়াবো, ল্যাবের ক্লাসরুমটা কিন্তু 910 দেওয়া, খেয়াল করেছো? স্যার এটা কিন্তু আসলে আমাদের বেসিক্যালি কম্পিউটার ল্যাব। আমরা চেয়েছিলাম ওইগুলো পুরো একটা সফটওয়্যারে তোমাদেরকে যে শেখাবো, এবং প্রোগ্রামিং রিলেভেন্ট যে জিনিসগুলো ওটা সেট আপ করা থাকবে সফটওয়্যারে, ওখানে তোমরা কাজ করবা। কিন্তু সেটা তো এখন অনলাইন হলে অনেকেরই অনেক লিমিটেশন তৈরি হয়ে যায়, এই জন্য একটু ঝামেলা। তারপরে চেষ্টা করবো যতদূর করানো যায়। তাহলে এই টুলস গুলো আমাদের কি ধরনের সুযোগ সুবিধা দেয়? আমাদের সিস্টেমের যে প্রবলেম গুলো আছে 95% আপ টু মার্ক প্রবলেম গুলো আমরা সলভ করতে পারি এই টুলস গুলা দিয়ে। এবং এই টুলস এর বেসিক একটা অবজেক্টিভস আছে, সেটা এই স্লাইডে আমি রাখিনি, বাট এটা বইয়ে আছে। বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি এবং কি জিনিস সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই এই টুলস এর 7টা যে টুলস, 7টা টুলস এর একটা বেসিক অবজেক্টিভস আছে। অবজেক্টিভস হচ্ছে 5W and 2H। ডাব্লু মানে হচ্ছে কোশ্চেন্স, এইচ মানেও কোশ্চেন, WH কোশ্চেন। এখানে 5W মধ্যে আছে হোয়াট, মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, তাই না? সেটা আমি জানবো কিভাবে? যখন আমি কি দিয়ে প্রশ্ন করবো, জিজ্ঞেস করবো তোমার কি প্রবলেম হচ্ছে, দেন জিজ্ঞেস করব কেন এই প্রবলেমটা হচ্ছে, দ্যাট ইজ হোয়াই। দেন আমি জানতে চাবো যে কোথা থেকে এই প্রবলেমটা সূত্রপাত হতে পারে, মানে কেন, কোন জায়গাতে হচ্ছে। তারপরে জানতে যেতে পারি কখন থেকে প্রবলেমটা হচ্ছে বা কখন থেকে এটা শুরু হয়েছে। দেন জানতে পারি এই প্রবলেমটার জন্য রেসপন্সিবল কে, বা এই প্রবলেমটা সলভিং এর জন্য কারা এক্সপার্ট, কে এটা ডিজাইন করেছে, বা এই প্রবলেমটা সলভ কারা করতে পারবে। এই যে কোশ্চেন গুলা, আমরা কিন্তু এই প্রবলেম গুলা সলভ করতে গেলে বিভিন্ন সময় এই ধরনের কোশ্চেন করব। এবার আসি এইচ, যে এই প্রবলেমটা যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে আমাদের কেমন খরচ হবে, হাউ মাচ।
আর লাস্টে হচ্ছে এই প্রবলেমটা আমি এলিমিনেট করব কিভাবে এবং এই প্রবলেমটা আইডেন্টিফাই কিভাবে করব, যে এটাতে হচ্ছে আমি বুঝবো কিভাবে। একজন মানুষ বুঝেছে কিন্তু সবাই কি বুঝবে, নাও বুঝতে পারে। তো সেই জিনিসটাও আমরা এখানে এই 7টা প্রশ্ন করে কিন্তু আমরা এটা জবাব পেয়ে যাই। তো এইখানের বেসিক অবজেক্টিভস হচ্ছে এই 5Y আর 2H। ঠিক আছে, তো এই 5Y বা 2H নিয়ে একটা ডিটেলস জিনিসগুলো আমরা একটু দেখে নিব আমাদের বইয়ের পেজ নাম্বার। বই কি কেউ কিনতে পেরেছো? এটাও মনে হয় পারোনি, লকডাউন দিয়ে দিল। আচ্ছা, স্যার বই কিন্তু স্যার। স্যার। কিনছো? জি স্যার। নীল খেতে গিয়েছিলে জি তার স্যার। মানে। আচ্ছা, ঠিক আছে, জি ভালো। স্যার। এখন পরে যখন পরিস্থিতি স্বাভাবিক বই কিনে ফেলো। বই নীল খেতে পাওয়া যায় 100 থেকে 150 টাকা দাম, ছোট একটা বই, অনেক চিকন বই। স্যার জি ফাইভ স্যার। ওয়াই তো স্যার পিডিসি এর মধ্যে দেখি। হ্যাঁ, পিডিসি এর মধ্যেও আছে, রাইট। তুমি তো আবার কোর্স করে আসছো, তুমি তো অনেক জানো, তোমার না স্যার মাঝে আমরা মাঝে ক্লাস করতে, লাস্টের দিন ট্রেনিং ক্লাসে করছি শিখাইছে। এটা। আচ্ছা, 5Y টা জি স্যার। এবং 2H এটাও কিন্তু পিডিসি এর মধ্যে আছে, রাইট। পিডিসি এর সাইকেল যখন আমরা পড়বো ওগুলা এখানে ফিরে আসবে। তো জি যাই হোক, স্যার। তো এবার আসি আমরা পরের, এটি পেজ নাম্বার 29 নাম্বার পেজে, যাদের কাছে বই আছে একটু বই দেখলে হবে। এবার আসি চেকশিট। চেকশিটটা যে ফাইলটি তোমরা সবাই জানো, এটা কি ডাটা কালেকশনের জন্য আমরা ব্যবহার করি, তাই না? এটা কিন্তু আমরা শিখিয়েছিলাম যে ডাটা কালেকশনের জন্য আমরা ব্যবহার করি। একটা ইভেন্ট কতটা হচ্ছে, কয়বার হচ্ছে, এই জিনিসগুলো আমরা কিন্তু এই প্যাটার্নটা আমরা অ্যানালাইসিস করি। এটা যে ডিফেক্ট লোকেশন, ডিফেক্ট কজেস, যেটা সেই রিলেভেন্ট ডাটাগুলো আমরা যখন কালেক্ট করতে যাই, আমরা কিন্তু প্রোডাকশনের ডাটা বা যে কোনো ধরনের প্রবলেমের ডাটা, যে কোনো সলিউশনের ডাটা আমরা কয়টা কাউন্ট হচ্ছে কাউন্ট করতে গেলে আমরা কিন্তু চেকশিট ব্যবহার করি। চেকশিট ব্যবহার করি একবারে তোমাদের বইয়ের এটা 30 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং বইয়ের ভিতরে ছোট ছোট অনেকগুলা এক্সাম্পল দেয়া আছে। বইয়ের এক্সাম্পলটা তো দেখবাই, এডিশনাল ভাবে আমার স্লাইডে আমার এক্সাম্পল আমি কিছু রেখেছি, তোমার বুঝতে সহজ হবে। যেমন এখানে ট্যালি করে দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে প্রথম যে ছবিটা, যে একটা কোন একটা কোম্পানি বা কোনো কোম্পানি কমপ্লেন লিস্ট, সেখানে 123 জন আজকে কাজ করেছে বা অর্ডার কোনো একটা ইয়ে করেছে, ফোন করেছে, তার মধ্যে কমপ্লেন এসছে 17 জনের। এই যে 17 জন কিভাবে বুঝলাম, 5 5 15 2 17। এইভাবে কিন্তু আমরা চেকশিট অ্যানালাইসিস করতে পারি, মানে মোট কথা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার জন্য যে কতবার আমাদের হচ্ছে, এই ধরনের ফ্রিকোয়েন্সি গুলাকে আমরা ডিল করার জন্য চেকশিট ব্যবহার করি। তার মানে এইটা অনেকটা ব্যবহার কোথায় হয়েছিল, ওই যে আমরা যখন পরিসংখ্যানের অঙ্ক করেছিলাম মনে পড়ে, ওই জায়গাটায় কিন্তু আমরা এটা ব্যবহার করেছিলাম। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট ডাটা কালেকশনটা করা। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন আইএসও 9000 বা এই যে স্ট্যান্ডার্ড গুলা নিয়ে কাজ করব, তখন কিন্তু এই ডাটা কালেকশন গুলো আমাদের আরো ডিটেলস জানা লাগবে, যে কয়টা হয়েছে, কি হয়েছে, ফ্রিকোয়েন্সি গুলো আপনারা কিভাবে অ্যানালাইসিস করেছেন, এই সব জিনিসটা আমরা চেকশিটের মধ্যে অ্যানালাইসিস করতে পারি। আরো কিছু এক্সাম্পলস দেখাই কিভাবে করতে হয়, জানোই, বুঝতে পারছি তাই না? কিভাবে করতে হয় ডিটেলস আছে, পড়লেই বুঝতে পারবা যে ডাটা কালেকশনের জন্য এবং কতক্ষণ ধরে কাজ করতে সেই কাউন্টটা আমরা করি। আমরা কি করি, ছোট ছোট স্পেস বানাই, একটা ফর্মের মতো করে বানাই। ফর্মের মধ্যে ওই স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে যেই কয়টা ডাটা হচ্ছে সেইগুলাকে আমরা প্রবলেম অকারেন্স হচ্ছে বা যা হচ্ছে সেই রেকর্ড গুলাকে আমরা শিট আকারে নেই। এখন চেক শিটের আরেকটা নাম আছে, সেটা কি দেখো, ডিফেক্ট কনসেন্ট্রেশন ডায়াগ্রাম। এটা বেসিক্যালি ডাটা কালেকশন শিট। চেক শিটের আরেকটা নাম কি, ডাটা কালেকশন শিট। এটা খুবই দরকার কখন, আমরা যখন ডাটা প্রসেসিং বা আমরা ডাটা কালেকশন রেকর্ড করতে চাই তখন দরকার হয়। এটা আসলে প্ল্যান্ড ওয়েতে আমরা শিট আকারে নিয়ে করতে পারি। এখানে একটা ছোট্ট টেক্সট চেক শিটের এক্সাম্পল দেখা যাচ্ছে। একটা মানুষের টাইপিং টেস্ট অ্যানালাইসিস করা হচ্ছে, তার নাম আছে, তার এক্সামিনার কে, কি ধরনের টেস্ট করা হচ্ছে, কবে করা হচ্ছে, এই ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা যখন এখানে ইরর গুলা দেখবো, বিভিন্ন টাইপের ইরর তার হয়েছে, তাহলে এই দেখো 4টা টাইপের ইরর হতে পারে। সেই ইরর গুলো আমরা কিভাবে কাউন্ট করতে পারি, এইভাবে কাউন্ট। তাহলে দেখো এটা বুঝতে পারছি, রিভার্স লেটার সেটা কটা লিখেছে সে, 5টা ইরর হয়েছে। মিসিং লেটার সেটা হয়েছে 5 আর 3 8। এইভাবে কিন্তু টোটাল তার কতটা ইরর এসেছে। আমি আর পরেগুলো বললাম না, যে রং লেটার, মানুষ টাইপ করতে গেলে ভুল টাইপিং করে না অনেক সময়। এখন তো খুব মজা, টাইপ করে আবার এডিট করা যায়, তাই না? কত সুন্দর সফটওয়্যারে। কিন্তু আজ থেকে 15-20 বছর বা 30 বছর আগেও এগুলা এত ছিল না। আমার মনে আছে ছোটবেলায় আমি দেখতাম, আমার স্কুল ছিল ফার্ম গেটে। তো ফার্ম গেটে রাস্তার একটা সাইডে একটা নাই 4-5 জন টাইপ রাইটার নিয়ে বসে থাকতো, যেটা নীলক্ষেতে এখনো আছে।
ওইখানে টাইপ করলে ওইটা এডিট করা যায় না, কার্বন পেপার দিয়ে টাইপ করতে হয়, যেটাকে আমরা বলি টাইপ রাইটার। তারপরে না মাইক্রোসফট অফিস আসলো, বা ওয়ার্ড বুক বা নোটবুক যেটা বলি আমরা, তারপরে আসলো। তো টাইপ রাইটারে টাইপ করতে গেলে ভুল হতেই পারে, কারণ আমরা কিবোর্ডে প্রেস করতে গেলে ভুল করে ফেলি না, তখন কি করি, এডিট করে আবার ঠিক করে পাঠাই। বুঝতে পারছি? তো এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা, এখানে হয়তো বা এরকম একটা টাইপিং অ্যানালাইসিস করছে মনে হচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, ডাটাগুলা থেকে কাউন্ট তো করলাম, কি সিদ্ধান্ত নিতে পারি যে এই লোকটার ক্ষেত্রে তার সবচেয়ে বেশি ভুল হয়েছে কোথায়, রং লেটার লিক করার ক্ষেত্রে। তার আরেকটা বড় ভুল হচ্ছে কি, মিসিং লেটার। এখন এই মিসিং লেটার আবার অথবা রং লেটার কেন, কি কারণে ভুল হচ্ছে, কি কারণে, এখানেও আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করে আমাদের সলিউশন করতে পারি। সেইটা নিয়ে আমরা একটু পরেই অ্যানালাইসিস করব, যখন আমাদের প্যারিটো অ্যানালাইসিস করা লাগবে। ঠিক আছে? প্যারিটো অ্যানালাইসিস যখন করা লাগবে, তখন কিন্তু আমাদের এই চেক শিটের ডাটাটা দরকার হবে। সো এটা আরেকটা টাইপের চেক শিট, এটাকে পিন ডায়াগ্রাম বলছি। এটা জাস্ট চেক শিট। দেখো, খেয়াল করো এখানেও কি হয়েছে, বিভিন্ন রেলিভেন্ট ডাটাগুলোকে কিন্তু এইভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন লিমিটের মধ্যে। ঠিক আছে? স্পেসিফিক লিমিটের মধ্যে। এবং তোমাদের গত সেমিস্টারে নরমাল ডিস্ট্রিবিউশন পড়িয়েছি, এই যে ডাটা সেট গুলা দেখে কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশনের মতোই লাগে। ভালো করে খেয়াল করো ডাটা ডিস্ট্রিবিউশনটা। এরপর আসি কন্ট্রোল চার্ট। কন্ট্রোল চার্ট নিয়ে এখন খুব বেশি কথা বলবো না। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো? কোনো সারা শব্দ নাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। হ্যাঁ, কন্ট্রোল চার্ট নিয়ে আবার কথা বলবো। এখন কন্ট্রোল চার্ট নিয়ে যদি কথা বলতে চাই, ভালো করে খেয়াল করো, কন্ট্রোল চার্টে আমাদের কি প্ল্যানিং ছিল মনে আছে? কি কি থাকতো কন্ট্রোল চার্টে? আমাদের একটা আপার কন্ট্রোল লিমিট থাকতো, একটা লোয়ার কন্ট্রোল লিমিট থাকতো, আর একটা কন্ট্রোল লাইন, সেন্টার লাইন থাকতো। এই তিনটা জিনিস জি থাকতো। স্যার। এবং এই আপার কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিট, এটা আসলে কি 3 সিগমা পর্যন্ত আমরা নিতাম, মানে উপরে বেশি অথবা নিচে বেশি। এর থেকে বাইরে যদি চলে যাই, তাহলে আমরা বলতামটা কি, প্রসেসটা স্টেবল অবস্থায় নাই। এর থেকে বাইরে চলে গেলে আমরা কি বলতাম, প্রসেস স্টেবল নাই। এটা প্রসেসটা কি, এটাকে রিজেক্ট করে দিতে হবে, এই প্রসেসটা ঠিক নাই। মনে পড়ছে? এই কথাটাই কিন্তু তখন আমরা বলতাম যে একটা ডায়াগ্রাম মনে করো আমরা কি করতাম, আমি একটু বামে আঁকি। এই যে একটা মনে করো এই লাইন, এইভাবে আমরা আপার লোয়ার লিমিট আঁকলাম, আপার লিমিট আঁকলাম, আর সেন্টার লাইন আঁকলাম। প্রথমে একটা অ্যাকর্ডেন্স হলো এখানে, তারপরে একটা এখানে হলো, তারপরে একটা এখানে হলো, তারপরে একটা এখানে হলো। এইগুলাকে পরে আমরা কি করছিলাম মনে আছে, যোগ করে দিচ্ছিলাম। এই যোগ করে দিয়ে এই লাইনটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে আমাদের এই প্রসেসটা বা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য স্পেসিফিক কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা, বা কি করছে প্রসেসটা, কি কোনো সমস্যা আছে কিনা, সেটা কিন্তু মুখে মুখে ডাটা দেখে যতটা বোঝা সহজ, তার থেকে বেশি সহজ কি কন্ট্রোল চার্টটা এঁকে ফেললেই পরিষ্কার বুঝে ফেলা যায় যেখানে এই জায়গায় সমস্যা আছে, ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই টুলসটা কিন্তু খুবই কাজে লাগে। তো কিভাবে আঁকতে হয় ডেসক্রিপশন এখানে টুকটাক লেখা আছে, বা এই যে দেখতে পাচ্ছি। এখন বলো, এখানে গ্রিন যে কন্ট্রোল চার্ট গ্রিন, সেটা দেখো তো, বলো মনে হচ্ছে সেটা কি, সেটা কিন্তু ইন কন্ট্রোল, প্রসেসটা কিন্তু ইন কন্ট্রোল, তাই না? গ্রিনটা যেটা, সেটা কিন্তু ইন কন্ট্রোল। আর জি আমরা যদি স্যার। বলি রেড কালার, রেড বা এটা ব্রাউনও বলা যেতে পারে, আসলে বুঝতে পারছি না, চশমা নাই তো চোখে, এটা মনে হয় ব্রাউনই মনে হয়, ব্রাউন। আচ্ছা, রেড ব্রাউন যেটাই হোক, হলো, বুঝতে পারছি। এটা হচ্ছে T2, এই যে T2, এটা কিন্তু 9 নাম্বার স্টেপে, যে স্যাম্পল 9 নাম্বার স্যাম্পলে যে দেখতেছি কি, এটা প্রসেস আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আর যদি আমরা ব্লু কালারের যে টেস্টিংটা নিয়ে চিন্তা করি, তাহলে কি অবস্থা, এটা প্রসেস এই সেটআপের জন্য এটা কিন্তু ঠিক নেই, আছে। না স্যার। তো মোটামুটি আমরা কন্ট্রোল চার্টের ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু আমরা ড্র করি। এবং এখানে আসলে কি দেখো, এটা হচ্ছে সেন্টার লাইন, 1 সিগমা 2 সিগমা 3 সিগমা, এটা হচ্ছে আপার লিমিট। এখানে 1 সিগমা 2 সিগমা 3 সিগমা। সিগমা জানো মানে, জানো কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না?
জি স্যার। শিখিয়েছিলাম। হ্যাঁ, তো বেসিক টুলস এর মধ্যে কন্ট্রোল চার্ট নিয়ে আমরা যখন কাজ করব, কন্ট্রোল চার্টটা বেসিক্যালি এরকম করা যায় যে ডাটাগুলোর মধ্যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা কন্ট্রোল চার্ট যখন ড্র করে ফেলি, আমরা ডাটাগুলোকে আমরা যখন প্লট করি তারপরে, তখন আমরা আউট অফ কন্ট্রোল সিগন্যালটা পেয়ে যাই কন্ট্রোল চার্ট থেকে, এবং খুব সহজে সেটা আইডেন্টিফাইড করা যায়, এবং চার্ট থেকে ওটা মার্ক করে ওই রেলিভেন্ট ডাটাকে আমি অ্যানালাইসিস করতে পারি এবং প্রবলেম সলভিং করতে পারি। যেমন আগের ছবিটায় আবার ফিরে যাই, এইখানে সরি এই যে এখানে যদি আমরা লাল যেটা টাস্কটা আমার টাস্ক 2 যেটা, সেটা নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো তো শুধু এই স্টেপটাতেই সমস্যা আছে না, বাকি সব ঠিক আছে না বলো? জি স্যার। বাকিগুলো তো ইন কন্ট্রোল আছে, তাহলে সমস্যা কি? সমস্যা কিন্তু ওইটাই। এখন এই যে এটা হলো, কেন হলো? একটা রিজনস পিছনে থাকার কথা কিনা? জি স্যার। সেটা যদি আইডেন্টিফাই করতে পারি, আমাদের সমাধান হয়ে গেল। প্রসেস তো আউট অফ কন্ট্রোল ডেফিনেটলি, বাট স্টিল এটা প্রসেস ইন কন্ট্রোল তো নিয়ে আসতে হবে। আইডেন্টিফাই করে ফেলে দিলে তার লাভ নাই। এই সলিউশনটা করার জন্য আমরা এখানে এই জায়গাতে কিছু টুলস ব্যবহার করি, সেটা একটা কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বা ইসোকা ইসোকা স্পেলিং তো করতে পারি না ঠিক মতো, ইসোকা ডায়াগ্রাম। এই যে ইনাদের অ্যানালাইসিস আছে, ওইটা দিয়ে আমরা কিন্তু পরে করতে পারি, ফিশবোন ডায়াগ্রাম যেটা বলে। তো মোট কথা আমরা বুঝতে পারছি প্রবলেমটা এখানে কোথায়। লাল টেস্টের ক্ষেত্রে, রেড কালারের যে টেস্টটা, প্রবলেম হচ্ছে আমাদের এই স্টেপ, মানে 9 নাম্বার স্যাম্পল ডেতে প্রবলেম। হোয়াট অ্যাবাউট ব্লু টেস্টিং? সেখানে কি বলতে পারি যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তারপর অষ্টম, নবম, এই 4টা-5টা জায়গায় সমস্যা আছে। কেন সমস্যা আছে এটারও কজ আমরা বের করতে পারি বিভিন্ন ভাবে কোশ্চেন করে, 5Y বা আদার্স আনুয়ানিক টেকনিক্স ব্যবহার করে করতে পারি। তাহলে কন্ট্রোল চার্ট কতটা আমাদের কাজে লাগায় বা হেল্প করে সেটা আমরা কিন্তু এখানে দেখে ফেললাম। আরো একটা কাজ ওই সময় করতে পারি। কি করতে পারি? মনে করে একটা আউট অফ কন্ট্রোল চলে গেল, ঠিক আছে, যেই স্যাম্পলটা আউট অফ কন্ট্রোল চলে গেছে, ওই লটটাকে আমি বাদ দিয়ে বাকিগুলাকে আমি প্লট করে দেখতে পারি যে ওইটা ইন কন্ট্রোল আছে কি নাই। যদি ইন কন্ট্রোল থাকে, তাহলে ওই সিস্টেমটাকে তো আমি ঠিক ধরতে পারি শুধু একদিনের স্যাম্পলটা বাদ দিয়ে। তো এই ধরনের কাজগুলা জি স্যার। কিন্তু আমাদের কন্ট্রোল চার্ট ক্যালকুলেট করতে, কন্ট্রোল চার্টটা কিন্তু আমাদের সাহায্য করে এই ধরনের ডিসিশন মেকিং গুলা আমাদের করার জন্য। তো এইবার আসি প্যারেটো অ্যানালাইসিস। এই প্যারেটো অ্যানালাইসিস টুলটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় টুল, যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের জন্য জানা মাস্ট। এইটা টেক্সটাইলদেরকেও আমি মাঝে মাঝে পড়াই খুব অল্প পরিসরে। তো তোমাদের এই জিনিসটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব যে এটার পিছনের গল্পটা কি বা কিভাবে এসছে। এটা একটা গ্রাফিক্যাল টুলস এর মতো, যেটার মাধ্যমে আমরা একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর আমাকে আইডেন্টিফাই করে দিবে যে আমাদের প্রবলেম সলভিং গুলো আসলে কোন দিক থেকে হবে। ঠিক আছে? সো এটা আমরা ডাটা অ্যানালাইসিসের জন্য, এবং ডাটা ফ্রিকোয়েন্সি মানে কি বলতো? কয়বার ঘটেছে অকারেন্স, এই ফ্রিকোয়েন্সির ডাটাটা কোথা থেকে পাবো? চেকশিট করে পাবো না? কয়বার হয়েছে মার্ক করে করে আমরা কিন্তু পেতে পারি, এবং ওই রেলিভেন্ট যে আমাদের ডিসিশন নিয়ে এখানে খুব সহজ হয়ে যাবে কিভাবে কাজ করবো। আসলে সবগুলো ডেসক্রিপটিভ দেখাচ্ছি তো অত ডিপে যাচ্ছি না। তো এইখানে গেলে আমাদের মনে হয় জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো প্যারেটো অ্যানালাইসিস যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে উইলফ্রেডো প্যারেটো। উনি আসলে একজন প্রবাবলি সমাজ বিজ্ঞানীর মতো ছিলেন, যদি ভুল না বলে থাকি, একটু স্টাডি করে নিবা। আমি আসলে অনেকদিন আগে ওনার বায়ো পড়েছি, এই জন্য মনে করতে পারছি না। তো উনি একটা চমৎকার একটা ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম এঁকেছিলেন। ওনার মাথায় এই বুদ্ধিটা এসেছিল যে সমাজের 20 ভাগ যারা বড় লোক, মানে টাকা পয়সাওয়ালা রিচেস্ট পার্সন, তাদের কাছেই সারা 80% বিশ্বের ওয়েলথের 80% সম্পত্তি আছে। বুঝতে পারছি? মানে সমাজের রিচেস্ট পার্সন বা সারা বিশ্বের রিচেস্ট পার্সন যদি আমি বলি বিল গেটস, মার্ক জুকারবার্গ, তাই না? অথবা গুগল প্রতিষ্ঠান, এগুলো প্রতিষ্ঠান তো হিউজ রেভিনিউ জেনারেট করে, অ্যাপেল। এই যে যারা আছে, এই 20% মানুষের হাতেই ন্যাশনাল ইনকামের কত টাকা আছে? ওয়ার্ল্ড ইনকামের 20 না, 20% মানুষের কাছে 80% আছে। আর বাকি যে
মানে তার থেকে নিচে সাবঅর্ডিনেট এবং পুয়ার পর্যন্ত বাকি 80% এর হাতে আছে কত, আর 20 ভাগ 20%। টাকা আছে 20%। এইটাকেই উনি যে নাম দিলেন এই কোর্স টপিকটার বা এই জিনিসটার, সেটার নাম দিলেন হচ্ছে 80-20 রুলস। এবং এইটার ডিস্ট্রিবিউশনটা তিনি সাজাতে গিয়ে উপরে দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম আছে, এইটার নাম উনি দিলেন শ্যাম্পেন গ্লাস ডায়াগ্রাম। শ্যাম্পেন মানে হচ্ছে এক ধরনের এটা হচ্ছে লিকুইড, সেটা যে ধরনের গ্লাসকে ব্যবহার করা হয় সেইটার মতো করে দেখতে হয়, সেটা তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, তো এইখানে এইটার উপর বেস করে আমরা কিন্তু এখন অ্যানালাইসিস করব প্রসেস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, যে আমাদের প্রবলেম সলভিং বা ইয়েতে কি হয়। কেউ কি পে টু অ্যানালাইসিস ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা যেখানে গিয়েছো সেখানে হয়েছে বা বলা হয়েছে এমন কেউ আছো? এটা অনেক জায়গায় খুব ব্যবহার করা হয়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো তো কথাই নাই, এইটা টুল জানো, আচ্ছা খুব ভালো, তাহলে তো তুমি কাজ করতে পারবা, এরকম ভাবে নিয়ে নিবে। কেউ কি জানো পে টু অ্যানালাইসিস? কেউই জানো না না? স্যার, স্যার আগে শুনছিলাম, তবে স্যার ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট তো স্যার খেয়াল করিনি। আবার বলো, মাহি মাহি বললা তো মনে হয়, হ্যাঁ মাহি বলো, আবার বলো। জি জি স্যার, স্যার আগে এই টার্মটার ব্যাপারে শুনছিলাম যে পেইড অ্যানালাইসিস, তবে স্যার ইন্ডাস্ট্রিতে এখন ইমপ্লিমেন্টটা দেখিনি। দেখোনি, আচ্ছা সমস্যা নেই, আমরা ইমপ্লিমেন্টের জন্য আমরা এখন চেষ্টা করব তোমাদের এরকম একটা এক্সাম্পল দিতে। ঠিক আছে, তো তার অবজারভেশনটা ছিল কি জানো, কিসের উপরে? ওয়েলথের উপরে, সারা সমাজের মধ্যে মানুষের সম্পদের উপর বেস করে। হ্যাঁ, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রসেসের মধ্যে প্রবলেমের মধ্যে, ঠিক আছে, কি ধরনের প্রবলেম আসছে বা ইরর আসছে সেটা নিয়ে কাজ করব। তো প্যারা অ্যানালাইসিস এখানে আসলে দু রকম জিনিস থাকে। একটা থাকে বার চার্ট। বার চার্ট মানে বুঝতেই পারছি, ক্রিকেট খেলা হয় না, ওইটা একটা বার চার্ট, ভার্টিক্যাল বার চার্ট। আর তার সাথে লাইন গ্রাফ থাকে, তার সাথে কি থাকে, লাইন গ্রাফ থাকে। এই দুটো কম্বিনেশনে আমরা কিন্তু এটা অ্যানালাইসিস করি, এবং খুবই সিম্পল স্ট্যাটিস্টিক্যাল চার্ট, যেটার নাম হচ্ছে প্যারেটো চার্ট। এবং এটা খুবই ইউজফুল টুল। আমি বারবার জোর দিয়ে বলছি, প্যারেটো অ্যানালাইসিস যদি না বোঝো, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হওয়াটা বৃথা, মানে এটা জানতেই হবে। তো উনি আসলে কি বললাম, আমি সমাজবিজ্ঞানী বলেছিলাম, ভুল বলেছি, অর্থনীতিবিদ। ঠিক আছে, ইকোনমিস্ট। তো মোট কথা, প্যারেটো অ্যানালাইসিস তার যে লটা, সেটা আমরা কিন্তু প্রসেসের কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে আমরা অ্যানালাইসিস করার জন্য বের করতে পারবো। কিভাবে বের করব? আমরা এখানে অ্যানালাইসিস করব ফিউ কজেস, অল্প কিছু কারণে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে দেখতে যাচ্ছি। তো আমি একটু ছবি আকারে একটু এখানে দেখাবো। এখানে দুটা টার্ম তারা অ্যানালাইসিস করেছে যখন আমরা প্রসেস ইমপ্রুভমেন্ট বা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলছি। দুটা টার্ম, একটার নাম হচ্ছে ভাইটাল ফিউ, একটার নাম কি ভাইটাল ফিউ, আরটা কি ট্রাইভাল মেনি। ভাইটাল ফিউ মানে কি জানো, এরাই হচ্ছে অল্প কয়েকটা কাজ আছে, এই প্রবলেম গুলা সলভ করতে পারলে আমার সিস্টেম অলমোস্ট ওকে হয়ে যাবে, এটাকে আমরা বলছি কি ভাইটাল ফিউ। আর ট্রাইবাল মানে খুব ছোট ছোট অনেক টাইপের প্রবলেম আছে, ওগুলা অনেকগুলা কাজ করলেও অল্প কিছু প্রবলেম সলভ হবে, মানে ওভারঅল প্রবলেমের কথা বলছি। যেটা কিভাবে করে, আমাদের ডাটা গুলাকে ফ্রিকোয়েন্সি কোনটা কত হয়েছে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমাদের অ্যানালাইসিস করতে হয়, এবং তার উপর বেস করে আমরা কিছু স্পেসিফিক কম্পোনেন্টের উপর বেস করে কমিউনিকেট করি আদারদের সবার সাথে, এবং তারপরে ফাইনালি ওই ডাটাগুলাকে নিয়ে আমরা একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। এইভাবে এটা আসে প্যারেটো অ্যানালাইসিস। তো এই যে উপরে যে লাইনটা বললাম, যে তিনি কান্ট্রির ওয়েলথ নিয়ে কথা বলছিলেন, পপুলেশন এবং ওয়েলথ, বাট কোয়ালিটিতে আমরা এটা ব্যবহার করি কিসের জন্য বলতো? ডিফেক্টের ক্ষেত্রে। দ্য রুল ইজ অলসো অ্যাপ্লাইড টু কোয়ালিটি কন্ট্রোল, অ্যাবাউট 20% causes reasons are responsible for the 80% defect। মানে শতকরা 20 ভাগ কারণে 80% ডিফেক্ট হয়ে যায় এন্টায়ার সিস্টেমের মধ্যে। ঠিক আছে, তো এখানে এই 20% কে আমরা কি বলছি জানো? 20% স্যার কজটাকে কি বলছি? ভাইটাল ফিউ। ভাইটাল ফিউ। এই ভাইটাল ফিউকে সলভ করতে পারলেই আমার সিস্টেমের কি হবে, নিয়ারলি 80% প্রবলেম সলভ হয়ে যাবে। এখন একটা সিস্টেমে 100% প্রবলেম আছে, তুমি রাস্টিক্যাল ভাবে তুমি 80% প্রবলেম সলভ করে ফেলছো, স্টিল 20% আছে, তার মানে সিস্টেমটাকে আগে থেকে আরো বেটার না? জি স্যার।
এই কনসেপ্টটাই আমরা এখানে দেখতে যাচ্ছি, এবং ওই যে 20% যে বললাম, এই 20% কে নিয়ে আমরা কাজ করব, বা আর বেশিও হতে পারে, টুকটাক ডায়াগ্রামটা আঁকলে আঁকলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্যারেটো অ্যানালাইসিসকে ভালো করে বুঝে ফেলবো। তো এইটার উপর বেস করে এই যে যে কথাগুলো আছে এগুলো তো পড়লা, এটা আমি বইয়ের মধ্যে অবশ্যই দেখবা। এটা বইয়ে আছে হচ্ছে 37 নাম্বার পেজে। বইটা আমার সামনেই আমি রাখি, মানে কারণ হচ্ছে এটা না দেখলে ভালো লাগে না, আর বইটা অনেক ইজিয়ার, এটা একটা বড় কারণ। তো যাই হোক, আমরা পরের স্লাইডে যাই। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে, এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এটা না বুঝেও আমরা কিন্তু পরের অঙ্কটা করে আসলেও এটা মেবি বুঝতে পারবো, ঠিক আছে? তো এখানে কিছু অ্যানালাইসিস আছে, এখানে কিছু ডায়াগ্রাম আছে। প্যারেটো অ্যানালাইসিস এর আগে এটা হচ্ছে বার চার্ট। এটা কি? এটা কিন্তু জাস্ট বার চার্ট। দেখো এখানে কিছু কাস্টমারের কমপ্লেনের উপর বেস করে আমরা কি করেছি, বার চার্ট ড্র করেছি। আর এটার সাথে আমার কিছু লাইন চার্ট ড্র করতে হয়, সেই লাইনগুলো এখানে আছে। এই যে এখানে লাইন চার্ট কোনটা বলো তো বার চার্টের সাথে? এই যে উপরে যেগুলা, এটা হচ্ছে লাইন ডায়াগ্রাম। এটাও আমাদের দরকার হয়। কিভাবে, কেন দরকার হয় সেটা আমি জাস্ট একটু পরেই বলবো। এবং এইটা হচ্ছে কিভাবে কাজ করে, কিভাবে এই করে, এখানে ভার্টিক্যাল যে এক্সিস সেখানে হচ্ছে লেভেল ফ্রিকোয়েন্সি আমরা ইয়ে করি, যে কতটা হয়েছে কাউন্ট করি। আর হরিজন্টালে আমরা কি কিউমুলেটিভ পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট রিয়াক্ট হলো সেটা আমরা চিন্তা করি। তো যাই হোক, 1 মিনিটের মতো সময় আছে, আমরা একবার জয়েন করে নেই, তারপরে ইনশাআল্লাহ আমরা প্যারেটো অ্যানালাইসিসের ম্যাথটা করে ফেলবো সবাই।